সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে যে যেখানে আছে সুস্থ আছে এই কামনা করে আমাদের পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের গত ক্লাসের বিষয়বস্তু ছিল ভেক্টর গুণন। আজ আমরা ভেক্টর গুণনের ব্যবহার করব। তো ভেক্টর গুণনের ব্যবহার বলতে আমরা সাধারণত জানি, গত ক্লাসে শিখছি যে দুটি উপাংশে বিভাজিত ভেক্টরের ভেক্টর গুণফল হবে সেই ভেক্টর দ্বারা গঠিত একটি নির্ণায়কের ফলাফল। নির্ণায়কটা হবে 3/3, 3টা সারি এবং 3টা কলাম দিয়ে গঠিত। এক্ষেত্রে অবশ্যই ভেক্টর দুটি ত্রিমাত্রিক ক্ষেত্রে বিভাজিত হতে হবে। তো আমাদের আজকে টপিকস আছে বা বিষয়বস্তু হলো ভেক্টর গুণনের ব্যবহার। তো আমাদের শিক্ষণফলগুলো ধরে যাই। আজ আমরা শিক্ষণফলে আছে ক্রস গুণন বা ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে কিনা সেটা যাচাই করবো আমরা। তো দেখি, 1 নম্বর শিক্ষণফল অনুসারে আমরা করাই, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুটো ভেক্টর আমরা ক্রস গুণফল বের করব। সো আমরা ক্রস গুণফল বের করি। এ ক্রস বি কি হতে পারে? এটা এ এ বি সাইন থিটা, যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা থাকবে। যদি এটা এ হয়, এটা বি হয়, তাহলে আমরা এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা এ ক্রস বি ইকুয়ালস টু ইটা এ বি সাইন থিটা। যেহেতু প্রথম ক্ষেত্র আমরা ধরছি এ ক্রস বি, তাহলে এখানে ইটা 1 দিলাম, ইটা 1 এ বি সাইন থিটা। তো আমরা ভেক্টর গুণন যখন করছিলাম তখন দেখছিলাম যে দুটো ভেক্টরের ক্রস গুণফলে যে ভেক্টর রাশিটা হবে তার দিক আমরা ডান হস্ত নিয়ম অনুসারে বা ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারেও, দুটো নিয়ম অনুসারে আমরা বের করতে পারি। আচ্ছা, ডান হস্ত নিয়ম কি সেটা আমরা একটু দেখি। যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ডান হাতের সমস্ত আঙুলগুলো বসাই দিলাম, বৃদ্ধাঙ্গুল বাদে যদি এভাবে বসাই দিই এ থেকে বি ভেক্টরের দিকে, তাহলে বৃদ্ধাঙ্গুল যেদিকে যাবে সেটাই হচ্ছে ভেক্টর দ্বয়ের গুণফলের দিক। ভেক্টর দ্বয়ের গুণফলের দিক বৃদ্ধাঙ্গুল যেদিকে যাচ্ছে। তো এটা তো উপরের দিকে, এখান তো উপরের দিক দেখানোর মতো কোনো সিস্টেম নাই, এটা তো একটা দ্বিমাত্রিক তল। এই জন্য আমরা উপরের দিকটাকে আমরা উপর হিসাবে দেখলাম। এটা হচ্ছে এ ক্রস বি। এর দিক। এবার আমরা অন্য বিনিময় সূত্র বের করতে গেলে আমরা বের করছি কি বিনিময় সূত্র। তো বিনিময় সূত্র বের করতে গেলে আমাদের বি ক্রস এবার বি ক্রস এ দেখি কি হয়। এর ক্ষেত্রে একক ভেক্টরকে আমি এটা 2 দিলাম, এ বি সাইন থিটা। সো বি ক্রস এটা কিরকম হতে পারে? একই দুটো ভেক্টর, এটা বি, এটা এম, মধ্যবর্তী কোণ থিটা। এখন সেই ডান হাতি নিয়ম অনুসারে আমরা বি ক্রস এ দেখি কোন দিকে যায়।
আগে তো এভাবে দিয়েছিলাম, এখন যদি আমার বি থেকে এ মানে এইদিকে বি থেকে এ আমি এভাবে বসাতে হবে, এভাবে বি থেকে এ, তাহলে আমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে যাচ্ছে? ভিতরের দিকে। আগে কি ছিল? এ থেকে বি উপরের দিকে, এখন বি থেকে এ তার মানে ভিতরের দিকে। তার মানে ভিতরের আগে যদি উপরের দিকে দিই, তাহলে ভিতরের দিকটা অবশ্যই আমরা নিচের দিকে দিতে পারি। তাহলে এটা হবে আমার বি ক্রস এ। এটা হলো আমার বি ক্রস এর দিক, ঘূর্ণন দিক, আর তার ফলাফল হচ্ছে এটা। তো এখানে আমরা পরস্পর বিশ্লেষণ করে দেখি, এখানে দিক এটা 1, এখানে দিক এটা 2। তো এটা 1 কে যদি আমি ইটা ধরি, মানে পজিটিভ দিক ধরি, এটা একটা একক ভেক্টর, এটা 1 একক ভেক্টর, এটা 2 একক ভেক্টর, কিন্তু তাদের দিক ভিন্ন ভিন্ন হতে পারে। তো এটা 1 যদি এটা একটা দিক ধরলাম, যেটাকে আমরা পজিটিভ দিক হিসাবে শো করলাম, তাহলে এটা 2 এটা কি হতে পারে? এটাও এটা হতে পারে, কারণ একক ভেক্টর মান তো একই, কিন্তু দিক কি একই? এটা যেদিকে আছে, এটা মানে এটা 1 যেদিকে আছে, এটা 2 তার বিপরীত দিকে। এটা হচ্ছে এটা 1, এটা 2। তাহলে এটা 1 যেদিকে, এটা 2 তার বিপরীত দিকে, এটা 1 উপরের দিকে, এটা 2 ভিতরের দিকে। তো ঠিক আছে, তাহলে এখানে অপোজিট যেহেতু মাইনাস হবে, তাহলে আমরা দেখাচ্ছি, আমরা যদি এই দুটো সমীকরণকে একটু পরিবর্তন করে নিই, এ ক্রস বি ইকুয়ালস টু, যদি আমরা এটাতে চেঞ্জ করি, এটা এ বি সাইন থিটা, আর বি ক্রস এ ইকুয়ালস টু মাইনাস এটা এ বি সাইন থিটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি, যদি আমরা এ বি সাইন থিটা ইকুয়ালস টু বি এ মাইনাস বি দিই, তাহলে আমরা কি লিখতে পারি? ইকুয়ালস টু মাইনাস এ ক্রস বি, অর্থাৎ বি ক্রস এ ইকুয়ালস টু এ ক্রস বি। তাহলে আমরা বি ক্রস এ ইকুয়ালস টু এ ক্রস বি না, একটা মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ এই দুটো সমান না। আমরা বিনিময় সূত্রের নিয়ম অনুসারে আমরা জানি, বিনিময় সূত্র হলো এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ হতে হবে, এটা হতে হবে। কিন্তু এখানে কি সেটা হয়েছে? না, অর্থাৎ এটা হয়নি, অর্থাৎ এটা বিনিময় সূত্র মেনে চলে না। অর্থাৎ আমরা এখানে জানলাম যে দুটো ভেক্টরের ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, দুটো ভেক্টরের ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এবার আমরা আমাদের পরবর্তী টপিকসে যাব, যেটা হলো 2 নাম্বার শিক্ষণফলে আমাদের কি ছিল? ক্রস গুণফলের মান 0 হলে ভেক্টরদ্বয়ের অবস্থান কি হবে? ক্রস গুণফলের মান 0 হলে ভেক্টরদ্বয়ের অবস্থান কি হবে? আচ্ছা, খুব ভালো কথা। ক্রস গুণফলের মান 0, 2 নাম্বার টপিক। ক্রস গুণফলের মান 0, ক্রস গুণফলের মান 0 হলে ভেক্টরদ্বয়ের অবস্থান। তো ক্রস গুণফলের মান 0, তার মানে কি? এ ক্রস বি ইকুয়ালস টু 0। খুব ভালো কথা। তো আমরা জানি কি, এ ক্রস বি ইকুয়ালস টু মান 0, কিন্তু অবশ্যই দিক নয়, মান 0। এ ক্রস বি ইকুয়ালস টু, এর মান ইকুয়ালস টু এ বি সাইন থিটা,
যেখানে থেটা মধ্যবর্তী কোণ, থেটা হলো মধ্যবর্তী কোণ। তাহলে এবি সাইন থেটা, এবি সাইন থেটা হলে আমাদের মধ্যবর্তী কোণের মান 0, তাহলে আমার বোঝাচ্ছে না, সরি, গুণফল 0। অতএব আমি দিতে পারি এ বি সাইন থেটা ইকুয়ালস টু 0, বা সাইন থেটা ইকুয়ালস টু 0 বাই এবি, সাইন থেটা ইকুয়ালস টু 0, theta equals to sin inverse 0, theta equals to 0 ডিগ্রি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এ ও বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ আমার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি কখন হতে পারে, এটা তোমরা সবাই জানো। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হতে হলে আমাদেরকে হয় ভেক্টরদ্বয় সমান্তরাল, না হলে ভেক্টরদ্বয় একই সরলরেখায় অবস্থিত। হয় ভেক্টরদ্বয় সমান্তরাল, না হয় ভেক্টরদ্বয় একই সমতলে অবস্থিত হবে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এ ও বি একই সমতলে অবস্থিত, সরি না, একই সমতলে অবস্থিত নয়, তারা সমান্তরাল। একই সমতলে তো কোণ থাকতেই পারে, তো তারা এ ও বি সমান্তরাল বা একই সরলরেখায় অবস্থিত। যদি আমাদের কোনো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কখনো বলে যে আসলে তোমরা যাচাই করো তো ভেক্টরদ্বয় সমান্তরাল কিনা, সাপোজ যদি একটা ভেক্টর দেওয়া থাকে এ 2i প্লাস 3j প্লাস 5k আর বি 3i মাইনাস 2j মাইনাস 3k, এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা যদি আমাকে যাচাই করতে বলে, তাহলে আমাকে কি বের করতে হবে? ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল এ ক্রস বি বের করতে হবে। এটা আমরা শিখছিলাম। এইটা মান বের করার পরে যদি ভ্যালু যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে তারা সমান্তরাল, যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে তারা অসমান্তরাল। ক্লিয়ার সবার কাছে যে কিভাবে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব? আর এটা যেহেতু নির্ণায়ক, আমরা ম্যাথমেটিক্সের নির্ণায়ক শিখছি, সেই অনুসারে আমি সমাধান করব, করে দেখব ভ্যালুটা যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে ভেক্টরদ্বয় সমান্তরাল, যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে ভেক্টরদ্বয় অসমান্তরাল। এবার স্কেলার ত্রিগুণফল কি? স্কেলার ত্রিগুণফল কি? 3 নাম্বার টপিক, স্কেলার ত্রিগুণফল। এইটা কি আগে আমরা সেটা জেনে নিই। এ বি ও সি তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টরের গুণফল, এর গুণফল
যদি স্কেলার হয় তবে তাকে স্কেলার ত্রিগুণফল বলে। স্কেলার ত্রিগুণফল বলবে। তাহলে স্কেলার ত্রিগুণফল কি? যদি তিনটা ভেক্টরের গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে স্কেলার ত্রিগুণফল বলবে। এখন এটা আমরা গুণ করতে পারি a ক্রস b ক্রস c, এটা করতে পারি a ডট b ক্রস c করতে পারি, a ক্রস b ডট c করতে পারি, a ডট b ডট c করতে পারি। আমাদের এই কটা সিস্টেম আছে, এই কটা ভাবে আমরা গুণ করতে পারি। তো দেখি, আমরা যাচাই করে দেখি কোনটা থেকে আমরা আসলে স্কেলার ভ্যালু পাচ্ছি। প্রথমে আমি এটা যাচাই করব, a ডট b, অবশ্যই এটা একটা স্কেলার। এর সাথে কখনো স্কেলার গুণন হবে না, কারণ এটা স্কেলার রাশির সাথে কোনো ভেক্টর রাশির স্কেলার গুণন হতে পারে না। স্কেলার রাশির সাথে কোনো ভেক্টর রাশির স্কেলার গুণন হতে পারে না, তাহলে এটা বাতিল। পরবর্তীটা হচ্ছে a ক্রস b ডট c। তো কোনো স্কেলার রাশির সাথে কোনো ভেক্টর রাশির ক্রস গুণফল হতে পারে না, এটা হতে পারে না। কোনো স্কেলার রাশির সাথে কোনো ভেক্টর রাশির ক্রস গুণফল হতে পারে না, কারণ আমরা ডট গুণন বা ক্রস গুণনে শিখছি, তারা সবাই সবসময় দুটো ভেক্টর রাশির ভিতরে ডট গুণন বা ক্রস গুণন সংঘটিত হবে। তো a ক্রস b ডট c কখনো হতে পারে না, কারণ এটা একটা স্কেলার রাশি, এর সাথে কখনো এটা ক্রস গুণন হতে পারে না। এই দুটো বাতিল। তো আমাদের দুটো চলে গেল। থাকলো কি a b ক্রস c, তার সাথে a ক্রস। তো এখানে আমরা এখান থেকে পেলাম কি একটা ভেক্টর পেলাম, এর সাথে ভেক্টর গুণন, এটা একটা ভেক্টর হবে। তো সেটা তো স্কেলার আসলো না, তাহলে স্কেলার ত্রিগুণফল কি হলো? তাহলে এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি হবে, তাহলে অবশ্যই এটা স্কেলার ত্রিগুণফল হবে না। তাহলে স্কেলার ত্রিগুণফল কোনটা? এটা, কারণ এটা ভেক্টর, আর ভেক্টরের সাথে ডট গুণন, ভেক্টর রাশির ডট গুণন অবশ্যই স্কেলার রাশি হবে। তাহলে আমার স্কেলার ত্রিগুণফল হলো এটা। তো এই স্কেলার ত্রিগুণফলের ফলাফল আমরা খুব দ্রুত পেতে পারি, খুব সুন্দরভাবে পেতে পারি, কারণ এই দুটো ভেক্টর যখন হবে ত্রিমাত্রিক ভাবে বিশ্লেষিত ভেক্টর হবে বা আয়তাকার ভেক্টর হবে, তখন তাদের গুণফল b ক্রস c অবশ্যই হবে একটা ভেক্টর রাশি। এটা এর সাথে একটা ডট গুণন, তার মানে এর সাথে একটা ডট গুণন মানে কি a ডট i j k আচ্ছা, আমরা ফলাফল আকারে লিখি একদম ডাইরেক্ট। এখানে আমরা দিতে পারি i by cz মাইনাস bz cy প্লাস j bz cx মাইনাস bx cz প্লাস k bx cy মাইনাস by cx। তো এই যেটা এর সাথে যদি আমার এটা এর ডট গুণন হয়, তাহলে ডট গুণনের ফলাফল হবে আমার এরকম
আই বি ওয়াই সি জেড মাইনাস বি জেড সি ওয়াই প্লাস জেম বি জেড সি এক্স মাইনাস বি এক্স সি জেড প্লাস কে বি এক্স সি ওয়াই মাইনাস বি ওয়াই সি এক্স। এইটার ডট গুণন, এই ডট গুণনের যে ফলাফলটা আসবে সেটাই আমরা পাবো এ ডট বি ক্রস সি। তো ঠিক আছে, এ ডট বি ক্রস সি তিনটা ভেক্টর পেলাম এবং তিনটা ভেক্টর রাশির আমরা স্কয়ার গুণফল পেলাম, ত্রিগুণফল, স্কয়ার ত্রিগুণফল পেলাম এবং ফলাফলটা এরকম। এখন স্কয়ার ত্রিগুণফল তার মানে তিনটা মাত্রা অবশ্যই আছে, আমরা তিনটা মাত্রা সেট করতে পারি। তিনটা ভেক্টরকে আমি এক্স ওয়াই এবং জেড তিনটে অক্ষ বরাবর দিতে পারি বা তিনটা আলাদা আলাদা অক্ষ বরাবর দিতে পারি। কেমন হতে পারে সেটা? একটা একটা এবং যদি আমরা এরকম বানাই একটা বক্স, এটা একটা ঘনক, এই ঘনকের এই বরাবর যদি এ ভেক্টর ধরি, এই বরাবর আমি বি ভেক্টর ধরতে পারি এবং এই বরাবর সি ভেক্টর ধরতে পারি। তো একটা ঘনবস্তু হলো, এই ঘনবস্তু হতে পারে আয়তাকার ঘনবস্তু, হতে পারে সামান্তরিক ঘনবস্তু, বিভিন্ন আকার ঘনবস্তু হতে পারে। এই ঘনবস্তুর ক্ষেত্রে আমার ফলাফলটা হলো এইটা, এটা স্কয়ার ত্রিগুণফল ফলাফল। তো এই ঘনবস্তুর ক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা ব্যবহার করতে পারি, এই গুণফল যদি আমার শূন্য হয় তখন কি হবে? এ ডট বি ক্রস সি, এই গুণফল যদি শূন্য হয় তাহলে কি হবে? গুণফল শূন্য মানে কি? এই তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টরের টোটাল ভ্যালু শূন্য। তার মানে কি? এই যে ঘনক আছে, এই ঘনকের আয়তন শূন্য। আমরা এটা তো আসলে বুঝাচ্ছি আয়তন। ত্রিগুণফল কি আসে? কোনো ঘন বস্তুর আয়তন, এটা হচ্ছে ঘন বস্তুর আয়তন, আয়তন নির্দেশ করবে। যদি কোথাও আয়তন বের করতে বলে আমরা স্কয়ার ত্রিগুণফল করে বের করব। যদি তিনটে ভেক্টর দেওয়া থাকে এবং তাদের গঠিত আয়তক্ষেত্র বা আয়তাকার ঘনবস্তু বা বর্গাকার ঘনবস্তুর আমার আয়তন বের করতে বলে, তাহলে আমরা অবশ্যই তার ত্রিগুণফল দিয়ে বের করব। ত্রিগুণফলটা এটা এবং তার গুণফল দিয়ে বের করব। এখন যদি বলে যে তাদের মান কখন শূন্য হবে, তো আমরা ত্রিগুণফল করে মান শূন্য পেলাম। তো শূন্য পেলে কি হবে? শূন্য পেলে ভেক্টর দ্বয় একই সমতলে অবস্থান করবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ মানে তাদের গুণফল ত্রিগুণফলের মান শূন্য হলে ভেক্টর দ্বয় ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে। ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে। তো আমাদের স্কয়ার ত্রিগুণফল কি? যদি স্কয়ার ত্রিগুণফলের মান শূন্য হয় তাহলে ভেক্টর তিনটির অবস্থান আমরা জানতে পারলাম। অবস্থান কি বা অবস্থা, যে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে। তো আমাদের তৃতীয় শিক্ষণফলও ক্লিয়ার হয়ে গেল আজকে, যে স্কয়ার রাশি ভেক্টর রাশির স্কয়ার ত্রিগুণফলের মান শূন্য হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে, একই সমতলে অবস্থান করবে। আর স্কয়ার ত্রিগুণফল কি? তিনটা ভেক্টরের ভিতরে স্কয়ার ত্রিগুণফল হচ্ছে ভেক্টর দ্বয় যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণ করে যদি তৃতীয় ভেক্টরের সাথে ডট গুণ করা হয় বা স্কয়ার গুণ করা হয়, তাহলে যে ভেক্টর পাওয়া যাবে এটা হচ্ছে তার স্কয়ার ত্রিগুণফলের মান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই মনোযোগ দিয়ে বাসায় পড়বে এবং
এই তিনটে শিখন ফল নিজেরা অর্জন করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।